মাসটা ঘুরল অবশেষে। ৪ঠা মে নির্বাচনের ফল বেরিয়েছে এবং তারপর থেকেই ঘটনার ঘন ঘটা। ইনফ্যাক্ট মাসের প্রথমে আপনাদের সামনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বসে, আলোচনা করতে বসে কি রাখবো আলোচনায়, কি ফেলবো, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। সোনারপুরে ভাইপো নিগ্রহ এবং তার পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা নিয়ে যে বিপুল নাটক এবং পাল্টা নাটক আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ ইত্যাদি, তা নিয়ে কথা বলা যায় হকার উচ্ছেদ নিয়ে। রেল যেভাবে বিভিন্ন স্টেশন হকার মুক্ত করার অভিযানে নেমেছে, বুলডোজার চলছে। নতুন সরকারের মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, তার একটা চেহারা সামনে এসেছে, সেটা নিয়ে আলোচনা করা যায়। মানে প্রত্যেকটা বিষয়ই এত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যেই এতগুলো অ্যাঙ্গেল আছে, তো আঙ্গিক আছে, যে প্রত্যেকটি বিষয়ই আলোচনাযোগ্য, বিশ্লেষণযোগ্য। কিন্তু আমার এই আপনাদের সামনে মুখোমুখি হয়ে যখন আমি কথা বলি, আমি চেষ্টা করি সেই বিষয়টাকে সামনে নিয়ে আসতে, সেই বিষয়টাকে বেছে নিতে যেটা রাজনৈতিক দিক থেকে সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ। দিক অনেক রকম হয়, প্রশাসনিক দিক হয় বা সামাজিক আঙ্গিক থাকতে পারে কোনো ঘটনার, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক বিষয়, যার রাজনৈতিক তাৎপর্য খুব বেশি, যেগুলো হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতিকে অন্যভাবে ডিফাইন করছে, অন্য বৈশিষ্ট্য যোগ করছে, অন্য মাত্রা, ডাইমেনশন যোগ করছে, সেই বিষয়গুলোকে আমি চেষ্টা করি এই আলোচনায় রাখার। সেদিক থেকে সোনারপুরে ভাইপো নিগ্রহ এবং তার পরবর্তীতে যে ঘটনা প্রবাহ, সেটা অনেক বেশি রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। তবে আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে যা হয়েছে আক্রমণ, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বিভিন্ন প্রাইভেট হসপিটাল থেকে রিফিউজড হয়েছেন, তাকে ভর্তি করা হয়নি, এই বিষয়গুলোর থেকেও রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা রবিবার ঘটেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তা হলো রবিবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের আবার ডাকা হয়েছিল। এর আগেও ডাকা হয়েছে, সেখানে এসে অনেকেই পৌঁছননি, তা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তবু সেখানে 40-45 জনের মতো এসেছিলেন 80 জনের মধ্যে। রবিবারে যে বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে 20 জন, কেউ কেউ দাবি করেছেন 19 জন এসে পৌঁছেছেন, বাকিরা কেউ আসেননি। 61 এমএলএস যারা অ্যাপিয়ার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক এরকম নয় যে বিধায়ক দলের বৈঠক, পরিষদীয় দলনেতা ডেকেছেন, এরকম বিষয় নয়। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার এক কথায় তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেত, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন। 60 জন এলেন না, 80 জনের মধ্যে 60 জনই এলেন না। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের জন্য, কিন্তু আনএক্সপেক্টেড নয়। আপনারা আমার পুরনো কথাগুলো শুনুন, আমি বারবার এটা বলার চেষ্টা করেছি যে তৃণমূল কংগ্রেসের ভেতরে যে চাপ তৈরি হয়েছে, অন্তর্বর্তী চাপ, সেটা তৃণমূলের হাইকমান্ডের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। বাইরের কথা ছেড়ে দিন, এই যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, কারোর বাড়ি থেকে, কারোর পার্টি অফিস থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, ক্যাশ টাকা উদ্ধার হচ্ছে, পুলিশ ধরে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে দিচ্ছে, এই যে সমস্ত চাপগুলো, এগুলো তৃণমূল কংগ্রেসের কাছে, অন্তত তৃণমূল কংগ্রেস হাইকমান্ডের কাছে গুরুত্বপূর্ণ চাপ নয়। এই দলের অভ্যন্তরে যে জিনিসটা তৈরি হয়েছে, এইটাকে সামলানো সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখুন, যদি সিম্পল পলিটিক্স যেভাবে হয়, কোনো একটা রাজনৈতিক দল যেভাবে চলে, সাধারণভাবে সবকিছু ঠিক থাকলে, সেইভাবে যদি বিষয়টা চলে থাকতো, শনিবারের ঘটনার পর রবিবারে 80 জন বিধায়কের সবার উপস্থিত থাকার কথা, তাদের ইন্সপায়ার্ড হওয়ার কথা। এই ধরনের ঘটনা যে কোনো বিরোধী রাজনীতিতে থাকা রাজনৈতিক দল এবং তার কর্মী, তার নেতাদের উদ্বুদ্ধ করে। আমাদের নেতার গায়ে হাত, আমাদের নেতাকে এইভাবে নিগ্রহ,
আমাদের সর্বোচ্চ নেত্রী হাসপাতালে হাসপাতালে দৌড়ে দৌড়ে ঘুরছেন। যে নেতা দুয়ারে স্বাস্থ্য নিয়ে গেছিলেন সেই নেতার জন্য কোনো বড় প্রাইভেট হসপিটাল দরজা খুলছে না। এতে তো আরো একত্রিত হওয়ার কথা দলের বিধায়কদের। সেই জন্য রোববারের বিধায়কদের যে বৈঠক, সেই বৈঠকে সবাইকে দেখতে পাওয়ার সম্ভাবনাটাই ছিল স্বাভাবিক। আর সেখানে 60 জন এলেন না 80 জনের মধ্যে, কেউ বলছেন 61 জন আসেননি 80 জনের মধ্যে। কুণাল ঘোষ, এখন তিনি বেলেঘাটার বিধায়ক, দলের মুখপাত্র এখনো আছেন, তিনি অনেক মুখপাত্র তো বিদায় নিয়েছেন, কুণাল ঘোষ আছেন। তিনি ব্যাখ্যা করছেন, না আমাদের নেতার গায়ে হাত পড়েছে তাই বিভিন্ন দিকে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের অর্গানাইজ করতে আমাদের বিধায়করা তাদের এলাকায় ব্যস্ত, সেই জন্য বাতিল করা হয়েছে আজকের বৈঠক। বৈঠক কি বাতিল করা হয়েছিল নাকি? বৈঠক যদি বাতিল করা হতো তাহলে 19 জন এলেন কেন? 20 জন যাদের দেখা গেছে, নাকি তাদের কমিউনিকেট করা হয়নি, নাকি তাদের এলাকায় কোনো বিক্ষোভ দরকার নেই? এটা তো একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে যে কুণাল ঘোষ পুলটিস দিচ্ছেন, ফোড়ার ওপরে পুলটিস, যাতে বিষয়টাকে চাপা দেওয়া যায়। একটা ব্যাখ্যা তো দিতে হবে, অনেক ভেবেচিন্তে এই ব্যাখ্যা তিনি বার করেছেন। এটা একজন রাজনৈতিক জ্ঞানের শিশু, সেও বুঝতে পারবে এবং মুচকে হাসবে। তৃণমূল কংগ্রেসের 60 জন বিধায়ক বৈঠকে না আসা অশনি সংকেত তৃণমূল কংগ্রেসের হাই কমান্ডের জন্য। দেখুন, যে কোনো এই ধরনের নিগ্রহ দলের ভেতরে ঐক্য আনার কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিগ্রহের ঘটনা দলের ভেতরে ঐক্য আনতে পারেনি। কিন্তু আমরা কি দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো মরিয়া অভিষেককে নেতৃত্বে টিকিয়ে রাখার জন্য। অভিষেককে দলের নেতৃত্বে তিনি রাখবেনই। আর আমার ধারণা এখান থেকেই মূল জটিলতার সূত্রপাত। যারা জিতে এসেছেন নিজেদের ক্ষমতায়, আপনারা তো এটুকু বুঝতে পারছেন যে দলের নামে এবারে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক জেতেননি। যারা জিতেছেন কিছুটা নিজেদের ক্যারিশমায় এবং নিজের সাংগঠনিক দক্ষতায় জিতেছেন। ফলে যারা জিতে এসেছেন তাদের সিংহভাগ এই নেতৃত্বকে সামনে রেখে, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে, তারা দলে যে পুরো ব্যাপারটা চলবে, দলীয় প্রশাসন চলবে, এটা তারা কিছুতেই মানতে চাইছেন না। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিমটমগুলো দেখে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার অত্যন্ত মরিয়াভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতৃত্বে রাখতে চেষ্টা করে যাচ্ছেন। আর এতে কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব দলের ভেতর কমে যাচ্ছে। আমি কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলের একটা পোস্ট নিয়ে একদিন কথা বলছিলাম, আমি পড়ার চেষ্টা করছিলাম। ওই পোস্টে তিনি যা লিখেছেন, দ্য বিটুইন দ্য লাইন্স, তিনি যেটা লিখেছেন সেটা স্পষ্ট, বাংলাতেও লিখেছেন, ইংরেজিতেও লিখেছেন, কিন্তু বিটুইন দ্য লাইন্স তিনি কি বলতে চেয়েছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়বো, আসুন। বিক্ষুব্ধদের বার্তা দিচ্ছেন তিনি, যে এখনো মাস ঘোরেনি, আপনারা হঠাৎ করে বিক্ষুব্ধ হয়ে গেলেন, আপনারা দলের বিরুদ্ধে কথা বলছেন কেন? আসুন, আমরা বিরোধী রাজনীতি করবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়বো। 2-3 বার এই কথাটা কুণাল ঘোষ লিখেছিলেন তার সেই টুইটে। অর্থাৎ সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, দলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন কুণাল ঘোষ। আর সেখানে তিনি এটাও মেনশন করেছেন, আসুন না দেখি কি হয়, যদি তা না হয় তাহলে আমিও অন্য কিছু ভাববো। প্রচ্ছন্ন এই হুমকিও তার পোস্টের ভেতরে ছিল, যে আমিও অন্য কিছু ভাববো, আপনাদের দলে ভিড়ে যাব, আগে দেখি না মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে থাকেন কিনা। প্রচ্ছন্ন বক্তব্য এটাই। সেই পোস্ট এক্স হ্যান্ডেলে এখনো আছে, যা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পোস্ট হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়নি। কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে গিয়ে হয়তো দেখতে পাবেন। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে রাখতে মরিয়া হয়ে যাচ্ছেন। ফলে দলের মধ্যে এই যে সিমটমগুলো আমরা দেখছি, এই সিমটমগুলো একটা অন্য পরিণতির দিকে যাচ্ছে। দেখুন, এই পার্টিকুলার জায়গায় আপনারা একটা প্রশ্ন করতে পারেন, ভাই নতুন একটা সরকার হয়েছে 15 বছর পর, এবং এই প্রথম কেন্দ্রে যারা ক্ষমতায়, রাজ্যেও তারা ক্ষমতায় 50 বছর পর, এই সরকারের নতুন মন্ত্রিসভায় 35 জনকে নেওয়া হলো, এগুলো কি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ নয়? এগুলো নিয়ে কোনো আলোচনা করছেন না, আপনারা পড়ে আছেন ভাই বিরোধী দল নিয়ে।
আমি আপনাদের একটা জিনিস এখানে স্পষ্ট করে দিই, এখানে আমার মনে হয় একটা ছোট্ট কৈফিয়ত দেওয়া দরকার, আমি নিজেই সেটা আপনাদের দিতে চাই। খবর আর খবরের বিশ্লেষণ এই দুটোকে একভাবে আমি অন্তত দেখি না। কিছু জিনিস আছে যা খবর হিসেবে গুরুত্বপূর্ণ, আর কিছু জিনিস আছে যার বিশ্লেষণ করা উচিত, বিশ্লেষণের যোগ্য, এবং সেখান থেকে বিশ্লেষণের আঙ্গিকে তাৎপর্যপূর্ণ। নতুন সরকার খবর, নতুন মন্ত্রিসভা, সেখানে নতুন নতুন সদস্য খবর, সেখানে বৈশিষ্ট্য আছে, নিঃসন্দেহে বৈশিষ্ট্য আছে। এবারে যে মন্ত্রিসভা হয়েছে আমাদের এখানে কি একটা দক্ষিণ কলকাতা, কি বলবো, দক্ষিণ কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা আমরা দেখতাম, গুরুত্বপূর্ণ পদে সব দক্ষিণ কলকাতার লোকজন, তারা মন্ত্রী, একাধিক পদ নিয়ে বসে আছেন। এবারে দক্ষিণ কলকাতা থেকে দুজন, তার মধ্যে শুভেন্দু অধিকারীও দক্ষিণ কলকাতার বাসিন্দা নন। রাসবিহারী আর ভবানীপুর, এই দুই কেন্দ্রের যারা বিধায়ক তারা মন্ত্রিসভায় রয়েছেন, গুরুত্বপূর্ণ গুরু দায়িত্বেই রয়েছেন বলতে হবে। কিন্তু এছাড়া সমস্ত জেলা থেকে, শুধু পশ্চিম মেদিনীপুর বোধহয়, আমি যা খোঁজ করছিলাম পশ্চিম মেদিনীপুরের কাউকে দেখলাম না, কিন্তু বাকি সমস্ত জেলা থেকে লোক নেওয়া হয়েছে। কলকাতা থেকে 4 জন, উত্তরের 2 জন আর দক্ষিণের 2 জন, পূর্ব মেদিনীপুরের 3 জন, হুগলি থেকে 3 জন, উত্তর 24 পরগনা থেকে 3 জন, আলিপুরদুয়ার থেকে 2 জন, বীরভূম থেকে 2 জন, দার্জিলিং থেকে 2 জন, ঝাড়গ্রাম থেকে 2 জন, মুর্শিদাবাদ থেকে 2 জন, উত্তর দিনাজপুর থেকে 2 জন, আর বাকি সব জেলা থেকে 1 জন করে। শুধু পশ্চিম মেদিনীপুরটা সম্ভবত আমি সেরকম কোনো নাম পেলাম না। আর আরেকটা হচ্ছে কি, যে 4 থেকে 5 জন শিডিউল ট্রাইবস, 3 থেকে 4 জন শিডিউল কাস্ট, 5 থেকে 7 জন মন্ত্রিসভায় রয়েছেন যারা ওবিসি, যেটা বলা হচ্ছিল যে একদম ওই সামঞ্জস্য রেখে মন্ত্রিসভা হবে। ওই কলিতা, যিনি মেড সার্ভেন্ট ছিলেন, বাড়িতে লোকের বাড়ি গিয়ে কাজ করতেন, তাকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। ফলে এই বিষয়গুলো নিঃসন্দেহে আলোচনার যোগ্য, কিন্তু আমি আবার বলছি এগুলো খবর, বিশ্লেষণের জায়গা এখানে খুব কম। একটা কিছু করা হচ্ছে, কিন্তু আগে তারা কাজ করবেন, কাজের কিছুটা ফল বোঝা যাবে, তারপর বোঝা যাবে যে এটা নিয়ে আমরা বিশ্লেষণে যাব কি যাব না। আপাতত এগুলো সব হচ্ছে খবর। আর বিশ্লেষণের যোগ্য যে জায়গাটা, সেটা রাজ্যের শাসক দলের থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে অনেক অনেক বেশি। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ যে বিষয়গুলো, দেখবেন গবেষকরা একটা তারা নিয়ে যতটা না গবেষণা করেন, একটা ক্ষয়প্রাপ্ত তারা, ক্রমশ ক্ষয়ের দিকে এগিয়ে যাওয়া একটা তারা গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ হয় অনেক বেশি। তারা সেখান থেকে বোঝার চেষ্টা করেন যে কিভাবে একটি তারার মৃত্যু হয়। রাজনীতিতেও তাই। যখন তৃণমূল কংগ্রেসের মতো একটা দাপুটে দল, যারা 15 বছর সরকার চালিয়েছে, তাদের 20 দিনের মধ্যে এমন অদ্ভুত ক্ষয় রোগ প্রকট হয়ে ওঠে যা এর আগে পশ্চিমবাংলার রাজনীতিতে দেখা যায়নি, সেটা তো বিশ্লেষণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আসুন আমরা আবার ফিরে যাই এই প্রসঙ্গে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ক্ষয়রোগ সেই প্রসঙ্গে। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, যে বছরের পর বছর বামফ্রন্টের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটু একটু করে জনপ্রিয় হয়েছিলেন, তার ফলোয়ার বেড়েছিল, তাকে যোগ্য বলে রাজ্যের বহু মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ মনে করেছিল। শুধুমাত্র সোনারপুরে কয়েকটা ডিমের বাড়ি খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই স্তরে উন্নীত হতে পারবেন না। তাকে বুঝতে হবে একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে চাঁদ আর সূর্যের মধ্যে এলিমেন্টারি ডিফারেন্স শুধুমাত্র আয়তনের পার্থক্য নয়। এলিমেন্টারি ডিফারেন্সটা হচ্ছে সূর্যের নিজস্ব আলো আছে, আর চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগা 5 তলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত ছিলেন তার দলে। তিনি যে অবস্থানে গেছেন, তিনি সাংসদ হয়েছেন, দলের যুব দলের প্রধান হয়েছেন, পরবর্তীতে বড় বড় যারা তাবর নেতা ছিলেন দলের, তাদেরকে সরে যেতে হয়েছে তাকে জায়গা করে দেওয়ার জন্য। তার কারণ ওই সূর্যের আলোয় আলোকিত ছিলেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করা দল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যারিশমা, জনপ্রিয়তা তখনও অটুট। কিন্তু আজকে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায় এসেছেন না, যে ছায়ায় তিনি নিরাপদে ছিলেন, যে বটবৃক্ষের ছায়ায়, আজকে তাকে বুঝতে হবে যে তিনি যদি ছটপটানি না কমান, তিনি যদি এখনো ওই শিখরে থাকতেই ছটপট করেন, তাহলে যে বটবৃক্ষের ছায়া তাকে নিরাপত্তা দিয়েছিল সেই বটবৃক্ষও নিরাপদ থাকবে না দলের ভেতর। তার সম্পূর্ণ সিমটম অলরেডি দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছেন, দলের কজন নেতাকে দেখা গেছে, কিছু নেতা আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, সেরকম কিছু। আর কিছু হচ্ছে যারা এই মুহূর্তে দেখাতে চাইছেন এত বিপদেও আমরা মমতাকে ছেড়ে যাইনি। কিন্তু দলের অধিকাংশ লোক, অধিকাংশ কর্মী, নেতা তারা কোথায়? বিধায়কদের মধ্যে এত বড় অংশের বিধায়করা একসঙ্গে কালীঘাটে এলেন না, কারণ এলে তারা মনে করেছিলেন হয়তো গেলেই এই বিক্ষোভ বিভিন্ন জায়গায় অর্গানাইজ করার দায়িত্ব হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই নিগ্রহের প্রতিবাদ করতে হবে, নেমে পড়তে হবে। তারা অ্যাপিয়ারই করলেন না। একটা বড় প্রশ্ন এখানে ঘুরছে যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে সিআইডি, ওই সই জালের মামলা, যেটা নিয়ে বিস্তারিত আপনাদের জানিয়েছিলাম। এবং অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফেঁসে আছেন ওই অমিত শাহকে 4 তারিখের পর ডিজে বাজাবো ইত্যাদি বলে যে কথাগুলো বলেছিলেন, সেগুলো ভারতীয় আইন অনুযায়ী কোথাও কোথাও কগনিজেবল, এবং সেই জন্য ইতিমধ্যেই এফআইআর হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে আপনি দেশ ছাড়তে পারবেন না, রাজ্য ছাড়ার আগেও পুলিশের অনুমতি নিতে হবে ইত্যাদি। অর্থাৎ তিনি একটা মামলায় ফেঁসে আছেন। তারপরে যদি এই সইজাল মামলায় পুলিশ তাকে ডাকে এবং সঙ্গত জবাব দিতে না পারেন, তাহলে তিনি গ্রেপ্তারও হয়ে যেতে পারেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এত যে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের বিরাট কোনো ব্যাখ্যা দিতে হয় বলে মনে হয় না। কিন্তু আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আমার কোথাও একটা সময় এখন এমন চলছে, কোনো কিছুই নিশ্চিত নয়। আজকে যখন আমি এটা রেকর্ড করছি আর আপনাদের সামনে যখন এটা বাজানো হচ্ছে, এই সময়টুকুর মধ্যেই অনেক কিছু ঘটে যেতে পারে। হতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়াটা আমার মনে হয় রাজনৈতিক দিক থেকে রাজ্যের শাসক দল এই মুহূর্তে চাইবে না। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও মাইলেজ পাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ অলরেডি আছে এবং যে সমস্ত বিষয়গুলো ক্রমশ আরও প্রকাশ্যে আসছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু শুনলাম সরকার নাকি সোনারপুরের ঘটনার পর তার নিরাপত্তা বাড়িয়েছে। মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ এই মুহূর্তে কাস্টাডিতে নিতে চাইবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা বেড়াজালের মধ্যে আছেন তাতে নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশাসন এই মুহূর্তে তাকে আমার মনে হয় না রাজ্য ছাড়ার বা দেশ ছাড়ার অনুমতি তো দেবেই না। আদালতই দেশ ছাড়ার অনুমতি ইতিমধ্যেই তাকে কেড়ে রেখেছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ধারণা আগামী 2 সপ্তাহের মধ্যে আলোচনার কেন্দ্রে অতটা থাকবেন না যতটা থাকবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পক্ষ থেকে যে রেজলিউশন জমা পড়েছিল স্পিকারের অফিসে, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে দাবি করা ছিল যে তিনি আমাদের দলনেতা হবেন পরিষদীয় দলের, আর ডেপুটি লিডার হবেন 2 জন, অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ হবেন ফিরহাদ হাকিম। কিন্তু এই চিঠিটা নিয়েই প্রশ্ন, এই চিঠিতে সবার সই নাকি অরিজিনাল নয়। এখন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কভারিং লেটারে সই করেছেন দলের নেতা হিসেবে, ফলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে, ফলে তাকে ডেকেছে পুলিশ, সিআইডি। ইতিমধ্যেই তারা 5 সদস্যের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে ফেলেছে এটা নিয়ে তদন্ত করার জন্য। এই জল কোন দিকে গড়াবে, কতটা গড়াবে আমরা জানি না, কিন্তু এইটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে দলের বিধায়কদের সিমটম থেকে যে তারা সম্ভবত চাইবেন না দল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করার চিঠিতে যাকে দলনেতা হিসেবে জানানো হয়েছে সেই সিদ্ধান্ত বলবৎ থাক। তারা দলের মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কমানোর প্রথম ধাপ হিসেবে কি এটা নিয়েছেন? একেবারেই অসম্ভব নয়। অনেক রাজনৈতিক বিশ্লেষক বিষয়টাকে এভাবেই ব্যাখ্যা করছেন যে তারা প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইম্পর্টেন্স কমানোর প্রথম ধাপ হিসেবে এটা নিয়েছেন যে বিরোধী দলনেতা যেহেতু শোভনদেব চট্টোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিতে আছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ মানবেন না। তারা বাধ্য করবেন দলকে বিরোধী দলনেতার নাম পরিবর্তন করতে বা ডেপুটি লিডারদের নাম পরিবর্তন করতে, চিফ হুইপ পরিবর্তন করতে, কিছু একটা করতে।
এই অ্যামেন্ডমেন্টটা হয় কিনা, দল এটা মেনে নেয় কিনা, এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। দলের ভেতরে যে অভ্যন্তরীণ তীব্র লড়াইটা শুরু হয়েছে, এই তীব্র লড়াইয়ের পরিণতি খুব বেশি দিন নয়, 2 সপ্তাহের মধ্যেই আমাদের দেখার কথা। 18 তারিখ থেকে বাজেট সেশন শুরু, নতুন সরকার নতুন বাজেট পেশ করবে। ফলে তার আগে এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে। একমাত্র বিরোধী দল হিসেবে তো তৃণমূল কংগ্রেসই আছে বিধানসভায়, বাকি যে দুটো দল তার একজন বিধায়ক, 3টে দল, সিপিএমকে ধরলে প্রত্যেকেরই একজন করে বিধায়ক। তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসেবে বাজেট সেশনে কিভাবে অংশগ্রহণ করে, আর তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে, পরিষদীয় দলনেতা হিসেবে বিধানসভায় কে নির্বাচিত হন বা কে স্বীকৃতি পান, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ সেখান থেকেই আন্দাজ করা যাবে।